কোথায় মেসি অরূপ? ৫টার ৫ স্পেশালিতে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই বড় খবর। কি খবর না, অরূপ বিশ্বাস নিখোঁজ, পাওয়া যাচ্ছে না অরূপ বিশ্বাসকে। অরূপ বিশ্বাসকে ফোনে পাওয়া যাচ্ছে না। অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। এর মধ্যে অরূপ বিশ্বাস রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। তিনি সন্দেহ করছিলেন যে তাকেও গ্রেপ্তার করা হতে পারে। তার ভাই স্বরূপ বিশ্বাস জেলে, কিন্তু অরূপ কোথায়? স্বরূপ জেলে, কোথায় অরূপ? সব ফেলে নিখোঁজ অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ খুঁজে পাচ্ছে না। অনুপ রয়েছে আমার সঙ্গে ফোনে। অনুপ, পুলিশ কিভাবে তার খোঁজ চালানোর চেষ্টা করছে? মেসিকাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে তলব করা হয়েছিল বিধাননগর পুলিশের পক্ষ থেকে। পরপর এটা নিয়ে দ্বিতীয়বার তলব, এবং এক্ষেত্রে দেখা গেল তিনি কিন্তু এবারে পুলিশের সঙ্গে কোনো রকম যোগাযোগই করলেন না, তিনি হাজিরা দিতে পারবেন কি পারবেন না। তারপরেই পুলিশের পক্ষ থেকে, বিধাননগর পুলিশের পক্ষ থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় তার যে বর্তমান অবস্থান কোথায় জানার জন্য, এবং তার যে দুটি বাড়ি, সেই বাড়িতে তিনি আছেন কিনা এটা জানার জন্য। তার কারণ, পুলিশকে জিজ্ঞাসাবাদে তার কারণ হিসেবে দেখা হচ্ছে যে অরূপ বিশ্বাসের মোবাইল ফোন বন্ধ রয়েছে, এবং বর্তমান যে শেষ লোকেশন পাওয়া পর্যন্ত সুরুচি সঙ্গের পাশে বাড়ি, সেই বাড়ির লোকেশন, তারপরে অরূপ বিশ্বাসের কোনো রকম কিন্তু লোকেশন পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এবার নিখোঁজ হয়েছেন। কোথায় এখনো পর্যন্ত তার বর্তমান লোকেশন, সেগুলো পুলিশের পক্ষ থেকে জানার চেষ্টা করা হচ্ছে। তার কারণ, আজকের মধ্যে হাজিরা তাকে দিতে হতো এমনটা বলা হচ্ছিল। দ্বিতীয় পর্যায়ে পুলিশের পক্ষ থেকে সেই লোকেশন পেলে সেখানে পুলিশের আধিকারিক তারা যাবেন এমনটাই জানতে পারা যাচ্ছে। কিন্তু অরূপ বিশ্বাসের বর্তমান যে ঠিকানা কোথায় বা কোথায় আছেন, এগুলো কিন্তু পুলিশেরই একেবারে কাছে অধরা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ, অরূপ বিশ্বাসের শেষ লোকেশন পাওয়া সঙ্গ ক্লাবের কাছে বাড়ি, সেই বাড়ি, তারপর থেকে অরূপ বিশ্বাসের সঙ্গে কিন্তু কোনোভাবে তারা যোগাযোগ করতে পারছেন না। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, কলকাতা পুলিশের পক্ষ থেকে অরূপ বিশ্বাস বর্তমানে বাড়িতে নেই, তাহলে তিনি কোথায় রয়েছেন এমনটাই কিন্তু বিধাননগর পুলিশ মনে করছে। এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তিনি নিখোঁজ হয়েছেন। মেসি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হচ্ছে বারবার, তিনি গলাদি থাকছেন, এবং কড়া ভাষায় চিঠি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল নোটিশে আজকের মধ্যে তাকে হাজিরা দিতে হবে। তার কারণ, প্রথমবার যখন তাকে তলব করা হয় সেক্ষেত্রে তিনি জানিয়েছিলেন অসুস্থ। এই চিঠি জানালেও কিন্তু অসুস্থতার কারণ, কি কারণে তাকে তলব করা হয়েছিল এবং কেন জিজ্ঞাসাবাদ করা হবে, সমস্ত কিছু পুলিশ উল্লেখ করেছিল। কিন্তু তিনি চিঠিতে কোনোভাবে তিনি অসুস্থতা এমনটা ডকুমেন্টস বা প্রেসক্রিপশন তিনি কিন্তু পুলিশকে দেয়নি। সেই কারণে দ্বিতীয়বার তলব করা হয়। দ্বিতীয়বার তলবে সারাদিন দেখা গেল পুলিশ আধিকারিক বসে রইলেন, কিন্তু প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এখনো নিখোঁজ হয়ে রইলেন। সকাল থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না, কোথায় বর্তমান অবস্থানটা রয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে টাওয়ার লোকেশন দেখা হচ্ছে তার বর্তমান অবস্থান কোথায়। যদিও টাওয়ার লোকেশন না পাওয়ার কারণ তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ঘনিষ্ঠ যে ব্যক্তি তাদের থেকে দেখা হচ্ছে তার বর্তমান অবস্থান কোথায়, তাহলে পুলিশ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যে ছবি আপনারা দেখছেন এ হলো সেই দিনের ছবি। মেসিকে কলকাতায় আনার অন্যতম আয়োজক শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন কার্যত মেসিকে হাইজ্যাক করা হয়েছে। সরাসরি অভিযোগ করেছিলেন সেই সময়ের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে, যে অরূপ বিশ্বাসের জন্য সেদিনের সেই বিশৃঙ্খল পরিস্থিতি, মানুষ মেসিকে দেখতে পাননি, মেসি তড়িঘড়ি ছেড়ে চলে গেছিলেন স্টেডিয়ামে, এই সব কিছুর জন্য দায়ী অরূপ বিশ্বাস। অভিযোগ করেছিলেন অন্যতম আয়োজক শতদ্রু দত্ত, এবং সেই ঘটনা তদন্ত করতে গিয়ে যতবার তাকে ডাকা হচ্ছে তিনি আসছেন না। এরপর যখন তাকে খোঁজ কোথায় কোথায় তিনি খোঁজ, কিন্তু অরূপ বিশ্বাসকে এবার খুঁজেও পাওয়া যাচ্ছে না। টাওয়ার লোকেশনই পাচ্ছে না পুলিশ অরূপ বিশ্বাসের। তার ভাই এদিকে জেলে, তাহলে অরূপ কোথায়? স্বরূপ তো জেলে, অরূপ বিশ্বাস কোথায়? খোঁজ মিলছে না। এদিকে আজ সকালেই অরূপ বিশ্বাস রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। মেসি ঘটনায় গ্রেপ্তারির আশঙ্কায় অরূপ বিশ্বাস হাইকোর্টে আবেদন করেছিলেন যে তাকে রক্ষা কবচ দেওয়া হোক, কারণ তিনি আগে থেকেই ভয় পাচ্ছিলেন যে তাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে। কিন্তু হাইকোর্টেও রক্ষা কবচ পেলেন না অরূপ বিশ্বাস। এখনই রক্ষা কবচ নয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের মন্তব্য, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করুন। এবং তারপর যখন অরূপ বিশ্বাসের খোঁজ চলছে, তখন পুলিশ তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে খুঁজে পাচ্ছে না তাকে। বিজেপি নেতা দেবজিৎ ঘোষ কি বলছেন শুনুন। ইনি কোথায় গেলেন? এনাকে খুঁজতে যেতে হবে এবং খুঁজে পাওয়া যাবে। বিশ্বাস ব্রাদার্সের যে অন্যায় এতদিন ধরে চলেছে, বিচার হতেই হবে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পের, বাংলা চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করতে গেলে এখন অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। একটা যেন একটা অদ্ভুত নোংরা জায়গা চলচ্চিত্র
রাষ্ট্রের আঙিনাকে বানিয়ে তোলা হয়েছিল, তার থেকে মুক্তি লাভ করলো এই সরকার আসার পরে। টাওয়ার লোকেশন না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই, কোথাও না কোথাও লোকেশন থাকবেই, এবং ওনাকেও ডকে উঠতে হবে, আইনের সামনে আসতে হবে। আর ওদিকে ভরসার 1 মাসের দিনই এলো সুখবর। ভরসার 1 মাস, পুষ্পার কারাবাস। পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেহি, তো ফলতার ত্রাস জাহাঙ্গীর সেই পুষ্পা ঝুঁকে তো ছিলই, ভোটের আগে ভোটের পরে বেপাত্তা। শেষমেশ পাওয়া গেল কোথা থেকে? পাওয়া গেল নেপাল সীমান্ত থেকে। তো নেপাল সীমান্ত থেকে যখন বেঙ্গল এসটিএফ তাকে তুলে নিয়ে এলো, তারপরের ছবি এই ছবি ফলতার। ফলতার কোথাকার ছবি? না, ফলতার পার্টি অফিসের ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে এলাকার মানুষ তারা রীতিমতো ভাঙচুর করছেন পার্টি অফিস। জাহাঙ্গীর খানের গ্রেপ্তারের খবর পাওয়ার পরই কিন্তু একেবারে এলাকায় জনরোষ। তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের মধ্যে কিন্তু জনরোষ এবং পার্টি অফিস ভাঙচুর করা চলছে, যেখানে একেবারে যে পরিস্থিতিতে তার পার্টি অফিসে ভাঙচুর চালানো হচ্ছে। একদিকে যেমন সেই পার্টি অফিসের ভেতরে মজুত করে রাখা হয়েছিল মদের বোতল, আমি দেখানোর চেষ্টা করছি যে মদের বোতল, যেখানে আলমারির ভেতরে মদের বোতল এবং সারি সারি মদের বোতল। শুধু মদের বোতল নয়, এখানে ত্রাণের ত্রিপল সহ একাধিক যে একেবারে ত্রাণের ত্রিপল শুরু করে লাঠি থেকে শুরু করে নানান জিনিসপত্র, এবং এদিকে দেখা যাচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্প, সেই সেবাশ্রয় ক্যাম্পের যে ওষুধ, সেই ওষুধও কিন্তু এখানে মজুত করা রয়েছে। পাশাপাশি সাদা থান রয়েছে। এই যে কাপড়, এই সাদা কাপড় কোথায় ছিল? এটা এখানেই ছিল। তো কি দেখলেন? রেখে দিয়েছিল সাদা থান, মেরে দেবে বলে সাদা থান রেখে দিয়েছিল। জাহাঙ্গীর খান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? এতে কি বলবেন? চোর আমাদের উপরে 2021 থেকে যা অত্যাচার করে আসছে, ঠিক আছে, ওকে আমাদের হাতে তুলে দিন, একটাই রায়, আমাদের হাতে তুলে দিন, আমরা ব্যবস্থা করব। পার্টি অফিস থেকে কি কি পাওয়া যাচ্ছে? সব বাচ্চাদের ড্রেস পাওয়া যাচ্ছে, সব গরিব মানুষদের সবকিছু যাবতীয় জিনিস সব আটকে রেখেছে। একেবারে এই পার্টি অফিস অর্থাৎ ফলতার পুষ্পা, যাকে যিনি নিজেকে পুষ্পা বলেছিলেন, সেই পুষ্পার দলীয় কার্যালয়ে একেবারে এই যে ত্রাণের মাল মজুত করা রয়েছে, সাদা থান মজুত করা রয়েছে, মদের বোতল মজুত রয়েছে, এবং সেই জনরোষের ফলে কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে। দক্ষিণ 24 পরগনা ফলতা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। উনি যদি সিঙ্গল দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে যাই। ছুকে তো ছিল আগেই পুষ্পা, তারপরে পগার পার হয়ে যাওয়ার প্ল্যান ছিল, রাজ্য ছেড়ে দেশ ছেড়ে নেপালে। কিন্তু তার আগেই নেপাল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে, এই হচ্ছে বাগডোগরা স্টেশনের ছবি। ফাঁসি দেওয়া থানায় রাখা হয়েছিল, সেখান থেকে বাগডোগরা স্টেশনে নিয়ে আসা হচ্ছে, সেখান থেকে কলকাতায় আনা হবে। ফলতার ত্রাস জাহাঙ্গীর, কোথায় ফলতার কোথায় নেপাল, সেই নেপালে পৌঁছে যাচ্ছিল। এই হলো গ্রেপ্তারের পরের প্রথম ছবি, যখন তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর খান, ফলতার ত্রাস, নেপালে সব রকম কানেকশন এই ফলতা থেকে করে, এই বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে সেখানে সে সব ব্যবস্থা করে ফেলেছিল পাকাপাকিভাবে। সেখানেই থাকবে, সেখানেই ছেলেকে স্কুলে ভর্তি করাবে, সপরিবারে নেপালে পৌঁছানোর আগেই বেঙ্গল এসটিএফ এর জালে। এবং তাকে সেখানে পৌঁছতে ঘনিষ্ঠরা সহযোগিতা করেছিল। তো সেই ঘনিষ্ঠ যারা পুষ্পা ঘনিষ্ঠ, তাদেরকে ট্র্যাক করেই একটা ঠিক সময় দেখে বেঙ্গল এসটিএফ জালে তুলে নেয় জাহাঙ্গীর খানকে। এই জাহাঙ্গীর খান, তাকে এবার আনা হচ্ছে কলকাতায়, বাগডোগরা থেকে তাকে কলকাতায় আনা হচ্ছে। তো এই জাহাঙ্গীর খান এতদিন ধরে যে সন্ত্রাস চালিয়ে এসেছে, যখন গ্রেপ্তার,
গ্রেপ্তার এই খবর ফলতায় পৌঁছানোর পরে ফলতার মানুষের উচ্ছ্বাস দেখুন। ভোটের সময় আমাদের ভোটের কাছে যেতেই দেয় না, যেতেই দেয় না, যেতেই দেয় না। ঘরে থেকে হুমকি দিয়ে গেছে যেতে হবে না। আমরা মাঝখানে ছিলাম না, আমাদের কারেন্ট কেটে দিয়েছিল, জল দেবে না, বাস করতে দেবে না, মারধর করা হবে বেরোলে, এরকম মানে দিত সব সময়। আমরা সব সময় ভয় হয়ে থাকতাম। ঘরের ভিতর ঢুকিয়ে ঘরে দৌড় দিয়ে দেয়, দিয়ে বলে রেপ করবো নয় ডায়মন্ডে নিয়ে যাবো, এরকম হুমকি দেয় আমাদের পাড়ায়। এত অত্যাচার সহ্য করতে আমরা পারছি না। আজকের মনে মেয়েরা মুখ তুলে আজকে যেন আমরা তাকিয়ে আছি। আমার এই গত ভোটে আমার স্বামীকে আটকে রেখেছিল, আমাকে একাকে ভোট দিতে যেতে হয়েছিল। আটকে রেখেছিল, বলেছে তৃণমূলকে ভোট দিতে হবে। খুব খুশি, সবাই খুশি, আমাদের গ্রামবাসী সবাই খুশি। আমরা এমনকি ঘরে লাড্ডুও খেয়েছি, ওর জন্যে ঘরে মিষ্টি মুখ করেছি। হ্যাঁ, এখানে আবির মাখা চলছে, কোনো ভয় নেই, এ নেই। আগে তো ভয় ভয় করে শুধু কার কাছে কোনো যদি একটা কথা কিছু বলি, সে তো ভয় ভয় করে আমরা থাকতুম। হ্যাঁ, ভয় এখন আউট, এখন হ্যাঁ ভরসা নিয়ে জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলাও যেতুনি। রাস্তাঘাটে যদি বলেছে রামের নাম নিলেই তখন তোমার ধনুনি। ভয় একেবারে আউট, ভরসা আছে। উনি জানো মানে এমন সাজা হয় যেন ওনার যাবজ্জীবন শেষ হয়ে যায়, উনি শেষ হয়ে যায়, আমরা সব শেষ হয়ে যেত, মেরে দিয়ে যেত, আমরা বাঁচতাম না। ওরা যদি জিততো আমাদেরকে মেরে ফেলে দিত, আমরা হাসিনগরে থাকতে পারতাম না, আমাদেরকে কি হতো জানতাম না। এখন ভয় স্বাধীনতা বাঁচছি আমরা। ও যে চুলোটা তৈরি করবে বলেছিল ফলতা থানায়, ওই চুলোতে ওই মরু, ওই পুড়ে মরু। ও পরের জন্য চুলো করছিল, নিজের চুলো তো নিজেই তো ঢুকেছে। জাহাঙ্গীর খান অ্যারেস্ট হয়েছে, আমার দাদা ছিল ফলতার দাদা পুষ্পা, অ্যারেস্ট হয়েছে। তার জন্য খুশি আমরা, তার জন্য সবাইকে লাড্ডু খাইছি, আরো লাড্ডু খাওয়াবো। ওর ফাঁসি হলে আমরা মাংস ভাত করে খাওয়াবো। এখানে কি জাহাঙ্গীরের আইন চলতো? জাহাঙ্গীর আইন ফলতা মানে জাহাঙ্গীর আইন। লাড্ডু চলছে, হ্যাঁ, লাড্ডু বিতরণ চলছে, এরপরে মাংস ভাত খাওয়াবো ওর ফাঁসি হলে। ডায়মন্ড হারবারের ফলতার জাহাঙ্গীরকে তো দেখলেন, সেই জাহাঙ্গীরের কীর্তি শুনলেন, জাহাঙ্গীর পুলিশের জালে। এই ফলতার মতোই ডায়মন্ড হারবারের আরেকটা জায়গা, সেখানকার আর এক জাহাঙ্গীরের কীর্তি আপনাদের এবার দেখাবো। কীর্তি শুধু নয়, তার সেই কীর্তির ফলে যে মানুষগুলো ভুক্তভোগী তাদের যে আক্রোশ, সেই ছবি দেখাবো আপনাদের। কোথাকার পারুলিয়ার গৌতম ঠিক যেন আরেক জাহাঙ্গীর। পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারীর বিরুদ্ধে জনরোষ। পালা বদলের পর জুলুমবাজ গৌতমের বাগানে আছড়ে পড়ল জনরোষ। এই গৌতম অধিকারী দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে দেদার দুর্নীতি আর এলাকায় ত্রাস বানিয়ে রেখেছিল এলাকায়। সেই অভিযোগ, গরিবদের বঞ্চিত করে বাগানে নাকি সরকারি জিনিস মজুত করা হতো, সরকারি প্রকল্পের দেদাক আর্থিক বিনিয়োগ, 100 দিনের কাজের টাকাও নাকি আত্মসাৎ করত। দিনের পর দিন জুলুম, হুমকি, মারধর। অভিষেক ঘনিষ্ঠ হওয়াতেই দিনের পর দিন এই দাপট, এবং পুলিশ কিছুই করেনি। 21-এর ভোট অশান্তিতেও সরাসরি যুক্ত বলে অভিযোগ। হাতুড়ে ডাক্তার নেতা, তার বিপুল সম্পত্তি কিভাবে, প্রশ্ন তুলছেন স্থানীয়রাই। আপনি কি 100 দিনের কাজ করেছেন? না। কোনোদিন করেছেন? না, করিনি। আপনার জব কার্ড ছিল? জব কার্ড ছিল। কত টাকা ঢুকেছে জব কার্ডে? 50,000। টাকাটা কি করেছেন? টাকাটা তুলে দিতে হয়েছে। কাকে দিতে হবে? গৌতম অধিকারী। কেন? চেয়েছিল দিতে হবে। কি বলেছে? দিতে হবে। কেন দিতে হবে বলতে? আপনি তো আপনার 100 দিনের কাজ জব কার্ডে না, আমি করিনি, তুমি টাকা নেবে, তুমি কাজ তো করুন। এই টাকাগুলো কোথাকার টাকা? সরকারি টাকা। আপনার এই অ্যাকাউন্টে ঢুকলো, আপনি তুলে দিয়ে দিলেন? দিতে বাধ্য, চাপে। কেন চাপে? ওই সোনাইকে বলুন, হ্যাঁ সোনাইকে বলেছিল ওই করে হ্যান্ডেল খুলবো এক ভাতকে পিটবো। সেই বলবেন কোথায় গেল? শাস্তি চাই। তো ঘর সে ভেঙে গেল, সে ঘর ভেঙে পড়ে গেল, সে ঘরে টাকা এলো, সেই টাকা ওরা নিয়ে নিল। কারা?
ওই গৌতম অধিকারী আমার ঘর ভেঙে পড়ে গেল, 20,000 টাকা আলো, সেটাও দিল নি। আমি 100 দিনের কাজে গেছি, সেই ডায়মন্ড হারবার, সেই হাওয়াটার কাছে 100 দিনের টাকা 13,000 টাকা তুলে নিয়ে এলাম। আমার কাছ থেকে টাকা নিয়ে নিল, বলে 13,000 টাকা আমাকে দাও। গৌতম অধিকারী, ঘুমা অধিকারী। বিদ্যুতের গতির মতো ওই উত্থান। আমি যদিও বাগানবাড়িতে যাইনি, কিন্তু এলাকার বহু মানুষ এসে বলেছেন যে যেদিকে চোখ দেওয়া যায় ততদূর পর্যন্ত নাকি বাগানবাড়ি। সরকারি অর্থে ওই বাগানবাড়িটা তৈরি হয়েছিল, অর্থাৎ এনআরজিএস স্কিমের মধ্য দিয়ে তা বাস্তবায়িত করেছিল, নিজের এই সম্পত্তি তৈরি করেছে। কয়েকশো বস্তা হচ্ছে খোল পাওয়া গেছে, সেখানে হচ্ছে পলিথিন পাওয়া গেছে, শালবোল্লার লাঠি পাওয়া গেছে, পাইপলাইনের পাইপ পাওয়া গেছে মাটির নিচে, কোথাও মাটির উপরে, কোথাও বা সেখানে চালাঘর তৈরি করে রাখা হয়েছিল। আর কিছুই ছিল না, দুবেলা ঠিক মতো খেতে পেত না, বাড়িঘরের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। আজ এই কয়েকটা বছরে, মাত্র 5-7টা বছরের মধ্যেই আজকে কয়েক কোটি টাকার মালিক। ফলতায় আরও এক জাহাঙ্গীর ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তার গোডাউনে জনরোষ আছড়ে পড়ল। কেন না, তার গোডাউনে কি রয়েছে দেখুন। গ্রাম পঞ্চায়েতের সৌমিত্র আটার গোডাউন দেখুন, আপনারা দেখুন, তিরপল, লাট তিরপল, যেগুলো গরিব মানুষের হকের অধিকার, সেই অধিকার এরা নিজেরা। এই হচ্ছে অবস্থা। গোডাউনের ভিতর থেকে রাশি রাশি সরকারি ত্রাণ তৃণমূল নেতার গোডাউনে পুলিশ বাজেয়াপ্ত করেছে এই ত্রাণ। কিন্তু এতদিন সেখানে ছিল কিভাবে? তার কারণ ওই তৃণমূল নেতা জাহাঙ্গীর ঘনিষ্ঠ। জাহাঙ্গীরের মুখের উপর কথা বলবে ফলতায়, তখন এমন মানুষ কই? পালা বদলের পর থেকে অবশ্য এই নেতা বেপাত্তা। আজকে দেখলাম এখানে প্রচুর সরকারি ত্রিপল এবং সরকারি বালতি পড়ে আছে ঘরের মধ্যে, একটা গোডাউনের মধ্যে। এটা আমাদের সৌমিত্র আঠা, টিএমসি ত্রাস বলতে পারেন, যার কথায় কলাতলা অঞ্চল মানে কেঁপে যেত। আজকের এতদিন গরিব মানুষের ত্রিপল চুরি করে রেখে দেওয়া হয়েছে, অথচ কোনো গরিব মানুষকে একটা ত্রিপল দেওয়া হয়নি। ফলতা, সেই ফলতারই গোপালপুরে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, একবার তাদের ঘিরে বিক্ষোভের ছবিটা দেখাই আপনাদের, দেখুন। তাকে যখন পুলিশ গ্রেপ্তার করতে যায় পঞ্চায়েত প্রধানের বাড়ি, তখন তাকে সেখানে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। গোপালপুরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে এলাকার মানুষ। দেদার কাটমানি, দেদার হুমকির অভিযোগ। পালা বদলের পর এবার জনরোষের মুখে তৃণমূল নেতা। আমাদের টাকা পয়সা যার যা নিয়েছে ওকে ফেরত দেবে না দেবে আমাদের দেখার দরকার নেই, আমরা ওদের শাস্তি চাই। আমার ছেলে দুটোকে শাসিয়েছে, বলেছে আমাদের বাড়িতে গিয়ে বলেছে তোমাদের ছেলেদের তোমাদের দায়িত্ব, ভোট দিতেই হবে, না হলে দেখে নেবো বলেছে। প্রতিদিন একদিন ছাড়া মিটিং করেছে, রাত 9টার সময় মিটিং করেছে, পুরো গৃহবধূদের ডেকেছে ভোটের আগে 3 দিন 4 দিন পর মিটিং ডেকেছে। আমরা বলেছি যে আমাদের ছেলেদের আমাদের ব্যবস্থা করে নিয়েছি, তবুও বলে যে নাম লেখা আছে দেখে নেব। ইডি দপ্তরে শ্রেয়া পাণ্ডে, কেন শ্রেয়া পাণ্ডে না, ইডি দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে সোনাপাপ্পুর মামলায়। এই সোনাপাপ্পুর মামলায় শ্রেয়া পাণ্ডে কিভাবে জড়িত, তাকে কি, তার কাছ থেকে ঠিক কি জানতে চাওয়া হবে, জানবো। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ,
দেখো ছটাপ্রাপ্য মামলায় ইতিমধ্যে তৃণমূল নেত্রী শ্রেয়া পান্ডে তাকে তলব করা হয়েছিল এবং বলা হয়েছিল আগামীকাল তাকে ইডি দপ্তরে আসার কথা এবং দেখা গেল তিনি আগেই আজকে ইডি দপ্তরে এসে পৌঁছন এবং প্রশ্ন করেন যে ইডি তাকে ডাকিনি, তাও তিনি এসছেন, তাও তার বিরুদ্ধে গুজব খবর ছড়ানো হচ্ছে। কিন্তু ইডির যে বক্তব্য আগামীকাল তাকে তলব করা হয়েছে ছটাপ্রাপ্য জমি জালিয়াতি মামলা, সেক্ষেত্রে ব্যবসায়ী জয় কান্দারের সূত্র ধরেই কল্যাণ শুক্লা যে শ্রেয়া পান্ডের বন্ধু তার নাম উঠে আসে। এর পরবর্তী ক্ষেত্রে শ্রেয়া পান্ডের বন্ধু কল্যাণ শুক্লা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখান থেকে তথ্য পাওয়ার পরে শ্রেয়া পান্ডেকে তলব করা হয়। ইতিমধ্যে আগামীকাল শ্রেয়া পান্ডেকে তলব করা হলেও তিনি আজকে ইডি দপ্তরে এসেছেন, বর্তমানে এখন ইডি দপ্তরে আছে, ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে এমনটাই খবর। তার কারণে জমি জালিয়াতি মামলার ক্ষেত্রে একাধিক ব্যক্তিকে যখন তলব করা হয়, একাধিক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, তার পরবর্তী ক্ষেত্রেই যখন কল্যাণ শুক্লার নাম উঠে আসে সেখান থেকে কিন্তু শ্রেয়া পান্ডের নাম এই জমি জালিয়াতি মামলায় ছটাপ্রাপ্য মামলায় উঠে আসে। সেই কারণে তাকে তলব করা হয়েছে এবং দীর্ঘ কয়েক ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত শ্রেয়া পান্ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। ধন্যবাদ।